নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় শিক্ষিকাকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়কে বিক্ষোভ। ভোলায় গণধর্ষণ ও শিশু বলাৎকারের দুটি মামলায় গ্রেফতার 2। মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে হবিগঞ্জ নীলফামারীতে শিক্ষার্থীদের মহাসড়কে বিক্ষোভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চক্রান্ত চলছে বলে দাবি। ফ্ল্যাটের দরজা ভেঙে গ্রেফতার করা হলো রংপুরের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে এক শিক্ষিকাকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে ঢাকা নোয়াখালী মহাসড়কের একলাশপুর বাজার এলাকায় জড়ো হয় তারা। ঘণ্টাখানেকের জন্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। শিক্ষার্থীদের অভিযোগ, গেল 11 মার্চ সিএনজি অটোরিকশায় একলাশপুর উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে শ্লীলতাহানি করে অটো চালকরা। পাশাপাশি হাতিয়ে নেওয়া হয় নগদ অর্থ, মোবাইল ফোন। এ ঘটনায় জিডি করা হলেও এখনও কাউকে আটক না করায় বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে আটকা পড়ে বেশ কিছু দূরপাল্লার বাস। ম্যামের উপরে যে হামলাটা করা হয়েছে, এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দিবে? আমরা রাস্তায় নামছি, আমাদেরই তো নিরাপত্তা না। আমাদের আজকে আমাদের ম্যামের উপর হয়েছে, পর নেক্সট টাইম যে আমাদের উপর হবে না, সেটার জবাব আমরা কাছ থেকে যাব। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে 3 আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার 164 ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। সে আসিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 1 সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন আর বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ভোলায় তরুণীকে গণধর্ষণ এবং শিশু বলাৎকারের আলাদা 2 মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের চানগাঁও এলাকা থেকে গ্রেফতার হয় চরফ্যাশনে তরুণীকে গণধর্ষণ মামলার 3 নম্বর আসামি ইসমাইল। এছাড়া মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় চরফ্যাশনের শরীফপাড়া থেকে ধরা হয় তালহা নামের একজনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 আসামি ঘটনা দুটির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদেরকে রিমান্ডে নিতে আবেদন করা হবে বলে জানায় তদন্ত কর্মকর্তা। 6টি মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে হবিগঞ্জ ও নীলফামারীতে আন্দোলন করেছে স্থানীয়রা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অবরোধ করে সম্মিলিত নাগরিক সমাজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তারা বলেন, মেডিকেল কলেজের শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতেও কাজ করেন। তাই কলেজটি শুধু শিক্ষার জন্য নয়, এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন। রমজানের দুর্ভোগ বিবেচনায় 1.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। নীলফামারীর চৌরঙ্গীর মোড়েও মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিকে মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশাপাশি ফুঁসে উঠেছে হবিগঞ্জের সাধারণ মানুষও। পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। তারা বলছেন, সাধারণ মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেই এই ষড়যন্ত্র। 2017-18 শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের 2য় ও 3য় তলায় শুরু হয় মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, কিন্তু দীর্ঘদিনেও হয়নি স্থায়ী ক্যাম্পাস। জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ করা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। সম্প্রতি 6টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের তালিকায় আসে হবিগঞ্জ মেডিকেল কলেজের নাম। এমন খবরের পর থেকেই ক্ষোভ দেখা যায় জেলাবাসীর মধ্যে। তারা বলছেন, কলেজটি শুধু শিক্ষার জন্য নয়, এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন।
তো হবিগঞ্জের মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দেবেন, এটা তাদের কাজ না। দীর্ঘ কয়েক বছর এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেটার দায়িত্ব তো 25 লক্ষ মানুষ নেবে না। এই হাসপাতাল প্রত্যাহার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে সচেতন মহলও। একটা মেডিকেল কলেজ মানহীন, এর দায় কি আমাদের ছাত্রদের? মানহীনতার মানদণ্ড আসলে উনি কি যাচাই করতে চাচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার। অবশ্যই আমাদের মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকতে হবে এবং এই জন্য প্রয়োজনীয় যা যা করার আমরা সেই ধরনের প্রস্তুতি নিতেছি এবং আগামীতে আমরা বড় ধরনের কর্মসূচি আন্দোলনে যেতেছি। যে এখানে যদি মেডিকেল কলেজটা হয়, স্থাপিত হয়, কার্যক্রম চলে, এখানে জনগণ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে। বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব জনগণের স্বার্থে মেডিকেল কলেজটা হবিগঞ্জে থাকা দরকার, প্রয়োজন। গেল বছর ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 1400 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পাওয়া গেলে মানুষের সুচিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি, এমনটাই মনে করেন অধ্যক্ষ। জমি অধিগ্রহণ, বিল্ডিং স্থাপন এবং হাসপাতাল স্থাপন সহ এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করে তাহলে অত্র এলাকার জনগণের যেমন লাভ হবে, তদ্রূপভাবে দেশের স্বাস্থ্যসেবায় এই স্থাপনাগুলো একটি বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটিতে 8টি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা 441 জন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। স্বাধীনতার 53 বছরেও দেশে প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার। সকালে বরিশাল সাগরদীর পিটিআই সম্মেলন কক্ষে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে 13-14 ভাগে বিভক্ত করা হয়েছে। সদিচ্ছা থাকলেও এই পার্থক্য দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষার্থীদের বেশি সময় ধরে শ্রেণীকক্ষে পাঠদানের লক্ষ্যে সব স্কুল এক শিফটে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। চরাঞ্চলে প্রাথমিক শিক্ষার উন্নয়নের পাশাপাশি প্রজেক্টের নামে অর্থ অপচয় রোধ ও উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিতের উপরও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান বিধানরঞ্জন রায়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা লাভের 53 বছর পরে এসেও দেখি আমাদের এই প্রাথমিক শিক্ষাটা আরো বহু ধারায় বিভক্ত হয়ে যাচ্ছে। বর্তমানে 13-14 রকম প্রাথমিক শিক্ষা রয়ে গেছে আমাদের দেশে। আমার যতই সদিচ্ছা থাকুক না কেন, এইটাকে আমি দূর করতে পারবো না। ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায়, সকালে বরিশাল থেকে ঢাকামুখী তরমুজবাহী একটি ট্রাক ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী নয়ন শেখ। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অটোরিকশা চালক শাহজাহানের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা মোড়ে ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসা। তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে রাজধানী গুলশানের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়। 24 ঘন্টা নজরবন্দি থাকার পর এভাবেই গুলশানের ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে রংপুরে ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর নগরীর 29 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার আসামি এই লিপি খান। তিনি এ জেলা থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 5 আগস্টের পর থেকে ঢাকার অভিজাত আবাসিক এলাকার এই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীসহ বসবাস করছিলেন তিনি। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলার আসামি লিপি খান ভরসার এবং তার সাথে অমিত বণিকের কনভারসেশন হচ্ছে, সে কারণে লিপি খান ভরসাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। দুটি মামলা তদন্তাধীন। এর আগে 11 মার্চ
অমিত বণিক নামের এক ব্যবসায়ী পুলিশের সাথে সখ্যতার দাবি করে লিপিকে মামলা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেন। 10 লাখ টাকার ওই মৌখিক চুক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার হন ওই ব্যবসায়ী। টাকার বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার এক আসামিকে সুরক্ষা দেওয়ার জন্য কনভারসেশন করতেছেন। এই ঘটনার প্রেক্ষিতে একটি চাঁদাবাজি মামলা রুজু হয়েছে এবং ওই মামলায় অমিত বণিককে গ্রেপ্তার করা হয়েছে। লিপি খান ভরসা আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার বাড়ি পাবনায়। তিনি সাবেক এমপি করিম উদ্দিন ভরসার পুত্রবধূ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ভরসা পরিবারের সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট আছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী নেতা শাহিন নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিককুল এলাকার বাসিন্দা। পুলিশ জানায় একদল দুর্বৃত্ত শাহিনের উপর অতর্কিতে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ ক্রাইম সিনের সদস্যরা। হুজি শহীদ হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি শাহিন। পুলিশের ধারণা পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আমি তো বাসায় শুয়েছিলাম, বাসা থেকে ডাক দিল, শব্দ হলো কিসের, বাইরে আসলাম, এসে দেখি পড়ে আছে। ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং এই ঘটনা রহস্য উদ্ঘাটন করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব তৎপর আছে। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী রনি মিয়াজি। রনি, ইফতারিতে কোন ধরনের খাবারের চাহিদা বেশি পঞ্চগড়ে, আর বেচাকেনা কেমন দেখছেন? একেবারে শূন্য এমনটা বলছেন যারা বিক্রেতা রয়েছে। তারা বলছেন যেহেতু পঞ্চগড়ের বেশিরভাগ পাথর এবং চা শ্রমিক রয়েছে, তাদের আয়ের উৎস থেকে তাদের আয় কমে গেছে, ফলে তারা তেমন কেনাকাটা করছেন এমনটা বলছে। তবে আমরা দেখেছি বাজার ঘুরে কিন্তু এখানে বড়া, পেঁয়াজি সহ বিভিন্ন রকমারি খাবারের কিন্তু আয়োজন করা হয়েছে। পশরা সাজিয়ে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা তাদের দোকানে সাজিয়ে রেখেছেন এবং যারা ক্রেতা রয়েছে বিভিন্ন এলাকা থেকে হাট বাজারে এসে কিন্তু তারা তাদের স্বাদের এবং পছন্দের ইফতার সামগ্রী নিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কিন্তু ইফতারের যে মাহফিল এবং দাওয়াত এবং বিভিন্ন পার্টি কিন্তু শুরু হয়েছে। সেক্ষেত্রে গত 3 দিন থেকে দেখছি যে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তাদের বেচা বৃদ্ধি পেয়েছে এবং যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে বিগত বছরের তুলনায় কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে তারা বলছেন যে দাম বেশি। এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তারা তেল সহ বিভিন্ন উপাদানের দাম বেশি থাকার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত যে পণ্য সেটি তারা ক্রেতাদের কাছে তুলে দিতে পারছে এমন তারা বলছেন। তবে যত দিন যাচ্ছে তত কিন্তু জমে উঠতে শুরু করেছে এই পঞ্চগড়ের যে ইফতার বাজার। বিশেষ করে এখানে বড়া, পেঁয়াজু, বেগুনি সহ বিভিন্ন রকমারি খাবারের আয়োজন কিন্তু দেখেছি এখানে যারা বিক্রেতা রয়েছে। আর বিশেষ করে পঞ্চগড়ে যে বিভিন্ন হাট বাজার রয়েছে এখানে কিন্তু গ্রাম্য যে বাজারগুলো সেগুলোতে কিন্তু জমে উঠতে শুরু করেছে। বিশেষ করে আমরা দেখেছি রমজানের শুরু থেকেই কিন্তু এখানে ইফতারের যে মানুষের যে বেচা সেটি কিন্তু অব্যাহত ছিল। তবে যত দিন যাচ্ছে তত বিক্রিটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু বাইরে থেকে মানুষ এখানে আসছেন। বিশেষ করে যারা বাইরে পঞ্চগড়ে মানুষ বাইরে থাকেন তারা কিন্তু বিভিন্ন ছুটিতে আসছেন, ঈদ ঘড়িয়ে আসছে। সেক্ষেত্রে সবকিছু মিলাই আমরা বলতে পারি যে পঞ্চগড়ের যে ইফতার বাজার সেটি কিন্তু দিন দিন জমে উঠতে শুরু করেছে। তবে যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এখানে দাম কিছুটা বৃদ্ধি। আর যারা ক্রেতা রয়েছে, রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।